সুপ্রিয় দর্শক, অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দেখছেন চ্যানেল আইয়ে আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন একেবারে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিআরবি হসপিটালস টেলি প্রেসক্রিপশন। সুপ্রিয় দর্শক, স্বাস্থ্য বিষয়ক এই আয়োজনে আমরা সবসময় চেষ্টা করি স্বাস্থ্যের নানান দিক তুলে ধরার জন্য। একেবারে শিশু থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ তাদের নানান রোগ, কিছুটা ক্রনিক ডিজিজ হতে পারে, কখনো অ্যাকিউট ডিজিজ, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে অবশ্যই ব্যতিক্রম করব না। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আসলে আপনার আমাদের সকলের পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর তা হলো নবজাতকদের স্বাস্থ্য বিষয়ক নানান সমস্যা এবং স্বাস্থ্যসেবা। এবং এই বিষয়ে কথা বলার জন্য একজন স্বনামধন্য চিকিৎসককে আমরা আমাদের আজকের চ্যানেল আইতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আগে পরিচিত হয়ে নিই, আমাদের সঙ্গে কে আছেন একটু দেখে নিব। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিভিশন সেটে রয়েছেন প্রফেসর ডক্টর সঞ্জয় কুমার দে। তিনি অধ্যাপক, নিউনাটোলজি বিভাগ বিএমইউ এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে পেডিয়াট্রিক্স ও নিউনাটোলজি বিভাগে কর্মরত আছেন বিআরবি হাসপাতাল লিমিটেডে। স্যার, অনেক স্বাগত আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? আছি ভালো। স্যার, যেরকমটি আমরা আয়োজনের শুরুতেই বলে দিলাম যে আমরা আজকে নিউনাটোলজি বা আপনার নবজাতকদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক দিক তুলে ধরার চেষ্টা করব এবং সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং আপনি তো অবশ্যই একজন রাইট পারসন এটার জন্য, এই জন্য আজকে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তো প্রথমে যদি আপনার কাছে একটু জিজ্ঞেস করে নিতে চাই যে আপনার এই নিয়মিত চিকিৎসা ক্ষেত্রে বা ডেইলি প্র্যাকটিসে সাধারণত নবজাতকদের কি কি সমস্যা আপনি ফেস করে থাকেন? ধন্যবাদ আপনাকে এবং বিআরবি এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো যেহেতু টেলিপ্রেসক্রিপশন আজকের প্রোগ্রামটা এবং লাইভ হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা জাস্ট কমন সমস্যাগুলো একটু আলোচনা করলে বোধহয় যারা শুনছেন ওরা বেনিফিটেড হবেন। তো নবজাতকের কমন সমস্যাগুলো যেটা মা বাবারা খুব বেশি মাত্রায় একটু ফেস করেন, তার মধ্যে আমরা নবজাতকের স্বাভাবিক যত্ন নিয়ে খুব বেশি বলি, বেশি প্রচার করতে চাই। কারণ এটা খুব ছোট্ট কিছু ইন্টারভেনশন, যেটা ঠিকমতো পালন না করলে কিন্তু একটু খুব খারাপ কনসিকুয়েন্স হয়। তো সেক্ষেত্রে আমরা নবজাতকের স্বাভাবিক সেবা, আর কিছু কনসার্ন থাকে মায়েদের নাভির যত্ন, তারপর আম্বিলিকাল কর্ড, নাভির যত্ন কীভাবে নেবে, জন্ডিস হলে কী করবে, গোসলের কী অবস্থা করবে, তারপর হচ্ছে গরম রাখবে কীভাবে, ব্রেস্ট ফিডিং ইস্যু, আমরা হচ্ছে রিলেটেড কথাগুলো বললে বেটার হবে। আর যদি প্রশ্ন যখন আসে সেক্ষেত্রে আমরা জাস্ট প্রশ্নের ব্যাপারে আমি একটু বলে রাখতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের যেহেতু সরাসরি আয়োজন যাচ্ছে তাই আমাদের টেলি প্রেসক্রিপশনে আপনারা ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে বা 10647 এই নাম্বারে। স্যার, প্রথমে যদি একটু শুরু করি আপনাকে, যে এই একজন নবজাতক যখন হয় তখন বেশ কিছু টার্ম আমরা ইউজ করে থাকি, যেমন কিছু আছে প্রিম্যাচিওর ডেলিভারি বা প্রিম্যাচিওর বেবি। তো এই বিষয়টা নিয়ে যদি বলি যে এটা আসলে খুব কমন এখন হয়ে গেছে, দেখা যাচ্ছে এক্ষেত্রে প্যারেন্টসরা কী ধরনের প্রবলেম ফেস করে বাবুদের নিয়ে, বা আপনি কী ধরনের সমস্যা দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে নভেম্বর মাস একটা বিশেষ মাস, যেটা হচ্ছে অপরিণত নবজাতক বা প্রিম্যাচিওর যেসব নবজাতকগুলো আছে তাদের বিষয়ে একটা উইক আছে বা ডে বলি আমরা, ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডে। সেটা হচ্ছে 17 নভেম্বর 2025 হচ্ছে ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডে। অর্থাৎ এই প্রিম্যাচিওরিটি বা অপরিণত নবজাতকের উপর জনগণের সচেতনতা বাড়ানোর জন্য আমরা প্রত্যেকটা বছর আমরা নিউনাটোলজিস্ট যারা আছে, নবজাতক বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, ইভেন যারা প্রসূতি বিশেষজ্ঞ যারা আছেন, ওনাদের নিয়ে আমরা ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডেটা এটা পালন করি। এবার যেমন এটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্ট্রং স্টার্ট ফর ব্রাইট ফিউচার, অর্থাৎ শুরুটা খুব শক্তভাবে করা লাগবে যাতে তার ফিউচারটা ভালো হয়। তো প্রিম্যাচিউরিটি যে কথাটা আপনি তুললেন, এটা আসলে সাধারণ জনগণের একটু জানানোর জন্য আমি বলি, কারণ কষ্টটা হচ্ছে যারা ভর্তি হয়, যাদের প্রিম্যাচিউর বেবি হয়, তারা কিন্তু এই বেবিগুলো নিয়ে কষ্টটা কী পরিমাণ তারা কিন্তু জানেন। তো সেক্ষেত্রে সবার সচেতনার জন্য এখানে জানা দরকার যে কোন কোন জায়গায় আমাদের জরুরিভাবে সচেতন হওয়া দরকার, যাতে প্রিম্যাচিউর বেবিগুলোর আউটকাম যেটা বলি তাদের ফিউচার যাতে ভালো থাকে। তো যেহেতু একটা লাইভ প্রোগ্রাম হচ্ছে, আমরা টেলিপ্রেসক্রিপশন বলছি, আবারও সেই রিপিটেশন হচ্ছে কথাগুলো। তা আমরা প্রিম্যাচিউর বেবি বলতে যদি বুঝি যে আমরা ডেফিনেশন বলা, সংজ্ঞায়িত করা, যে এমনি স্বাভাবিক নবজাতকের জন্ম হবে আমরা বলি 37 সপ্তাহ থেকে 42 সপ্তাহের মধ্যে যদি হয় স্বাভাবিক নবজাতক। অ্যাভারেজ 40 সপ্তাহ বলে আমরা স্বাভাবিক নবজাতক, যেটা আমরা ইডিডি বা ডেট যেটা দেন অবস্টেট্রিশিয়ানরা। 37 সপ্তাহের আগে, গর্ভকালীন সময় 37 সপ্তাহের আগে যদি কোনো নবজাতক জন্মগ্রহণ করে তাকে আমরা বলি প্রিম্যাচিউর বেবি। এবং অ্যালার্মিং যে বিষয়টা, যে ওয়ার্ল্ডের মধ্যে
103টা দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং কিন্তু হাইয়েস্ট প্রিমেচুরিটি ডেলিভারির পার্সেন্টেজ। আচ্ছা আচ্ছা, এটা তো একটা বিরাট অ্যালার্মিং কথা স্যার, আপনি অ্যালার্মিং বললেন। কথা। এবং এটার পিছনে কারণ কি রয়েছে স্যার? এটার পিছনে বেশ কিছু কারণ আছে। এটা হচ্ছে আমরা যদি বলি আমাদের প্রিমেচুর ডেলিভারি হওয়ার পিছনে একটা সোশ্যোনমিক কন্ডিশনের একটা বিষয় আছে, তারপর অ্যান্টিনেটাল কেয়ার রেগুলার ঠিকমতো না পাওয়া। মায়েরা আসলে আমাদের প্রসূতিরা মায়েরা এখনো পর্যন্ত কিন্তু প্রপার অ্যান্টিনেটাল কেয়ার যেটা বলা হয় গর্ভকালীন স্বাস্থ্যসেবা আমাদের এখনো কিন্তু ঠিক আপ টু দ্য মার্ক হয়ে ওঠে নাই। এখন স্বাস্থ্যসেবার হার কিন্তু আমাদের দেশে বাংলাদেশে আমরা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমরা অনেক পিছিয়ে আছি। এখনও 50% আমরা ক্রস করতে পারি না। 4টা গর্ভকালীন সেবা যেটা বলি আমরা ওই জায়গাতে পিছানো আছে। আচ্ছা, তারপর মায়েদের প্রেশার, হাইপারটেনশন, তারপর মায়েদের ম্যালনিউট্রিশন বলি, হাই রিস্কের কারণ, বেবির কিছু ইস্যু থাকে, তারপর একটু আর্লি প্রিমেচুর রাপচার মেমব্রেন, পানি ভেঙে যাওয়া। তো এসব কারণগুলো কমনলি দেখা যায়। তো প্রিম্যাচিওর বেবি যখন হয় বা নবজাতক যখন হচ্ছে, তো সেখানে একটা অবশ্যই একটা অত্যন্ত জটিল কেয়ার ব্যবস্থা বা আপনার স্বাস্থ্য ব্যবস্থা আপনার বা স্বাস্থ্যসেবা দিতে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আসলে মানে সরকারি বা বেসরকারি পর্যায়ে কি ধরনের স্বাস্থ্যসেবার ব্যবস্থা বাংলাদেশে রয়েছে বা কি মেজারমেন্টটা করা হয় একটু যদি চমৎকার প্রশ্ন করলেন। আসলে আমরা হচ্ছে সরকারি কিছু প্রচারণা আছে যে আমার ডেলিভারি হওয়ার আগে প্রস্তুতি, মায়েদের প্রস্তুতি, পরিবারের প্রস্তুতি। তো সেই প্রস্তুতির একটা পার্ট সাথে একটা থাকে বিপদচিহ্ন, যে গর্ভকালীন সময়ে কোন কোন বিপদচিহ্ন দেখলে পরে আমরা অবশ্যই শরণাপন্ন হব। তো সেই বিপদচিহ্নগুলো গভর্নমেন্টে জানানো হচ্ছে। আমি যেহেতু নবজাতক বিষয়ে আমরা অনেকদিন ধরে এর সাথে জড়িত আছি, তো এক্ষেত্রে আমাদের সাজেশন যেটা থাকে যে যখন আমরা বুঝলাম যে বাচ্চাটা প্রিমেচুর ডেলিভারি হয়ে যাবে, যারা অবস্টেটিশিয়ান যারা আছেন ওনারা বুঝেন যে বাচ্চারা কিছু চিহ্ন দেখে বুঝেন এটা প্রিমেচুর ডেলিভারি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো সেক্ষেত্রে একটা কমন টার্ম ইন ইউটেরো ট্রান্সফার বলে একটা শব্দ বলা হয়। অর্থাৎ যখন অবস্টেটিশিয়ান বুঝে গেলেন বাচ্চাটা হয়ে যাবে, তো সেক্ষেত্রে উনি ডিসিশনটা নেবেন ফ্যামিলির সাথে কথা বলে যে বেবিটাকে কোথায় ডেলিভারি করানো যাবে। এটাকে বলা হয়, অর্থাৎ আমি ফর এক্সাম্পল আমার টাঙ্গাইলের খুব রিমোট একটা জায়গাতে একটা ডেলিভারি হওয়ার একটা সম্ভাবনা আছে, অবস্টেশনের হাতে আসলে উপজেলা লেভেলে, উনি তখন চিন্তা করবেন যে বেবিটা মনে হচ্ছে 30 সপ্তাহ হয়ে যাচ্ছে, এটা উনি আর অ্যাভয়েড ঠেকাতে পারতেছেন না। তখনই চিন্তা করবেন একটা জায়গা সিলেক্ট করবেন যেখানে নবজাতকটার জন্ম হওয়ার পরে, আমরা স্ট্রং স্টার্ট বলে একটা শব্দ বলছিলাম, জন্ম হওয়ার পরে তার যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য যে হসপিটালগুলো আছে সেই হসপিটাল উনি শিফট করবেন। তো শিফট করার ব্যাপারে যে কথা বলছি, ইন ইউটেরো ট্রান্সফার মানে মায়ের পেটে রেখে বাচ্চাটাকে শিফট করে দেওয়া। ওখানে ওই পার্টিকুলার হসপিটাল ডেলিভারি করে শিফট না, মায়ের পেটে রাখা অবস্থায় বাচ্চাকে আর্লিয়েস্ট পসিবল টাইমে একটা হসপিটালে শিফট করব, যেখানে আমি অবস্টেশনে জানবো ওখানে নবজাতক বিশেষজ্ঞ আছেন, একটা হোলিস্টিক বিশেষজ্ঞ সাথেও নবজাতক জন্মের পরে যে সাপোর্টগুলো থাকা দরকার সেই সাপোর্টগুলো যাতে অ্যাভেলেবেল আছেন কিনা উনি খবর নিয়ে তারও পাঠাবেন। মানে কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার ফ্যাসিলিটি যেখানে রয়েছে। বাংলাদেশের কনটেক্সটে আমি আবার একটু বলবো, আমাদের রেফারেল সিস্টেমটা এখন কিন্তু গভর্নমেন্ট রেফারেল সিস্টেম নিয়ে কথাবার্তা হচ্ছে, কিন্তু এখন স্বাস্থ্য সংস্কার কমিটি যেটা আসছে, স্ট্রং রেফারেল সিস্টেম না হওয়া পর্যন্ত আমাদের হেলথ সার্ভিস কখনো উন্নতি হবে না। এই যে কমিউনিকেশনটা, মা যোগাযোগ করলো অবস্টেশনের সাথে, অবস্টেশন তখন যোগাযোগ করলো যে হ্যাঁ কোন সেন্টারটাকে সাপোর্টটা আছে, উনি সেই সেন্টারটা খবর দিলেন, ওখানে ডেলিভারি হওয়ার পরে বেবিটাকে সাপোর্ট দেওয়ার মতো বেড খালি আছে কিনা খবরটা নেওয়ার পরে অনলি ওই সময় উনি ট্রান্সফার করবেন। আদারওয়াইজ একটা জায়গায় এখনও যেটা প্র্যাকটিস, আমি সম্মান রেখে বলছি আমাদের ডাক্তারের সাথে, এখনও কমন প্র্যাকটিস যেটা আমাদের রেফারেলের, আমরা একটা রেফারেল পাঠিয়ে দিই, আপনারাও দেখবেন আমরা লিখে দিই ঢাকা মেডিকেল কলেজ / ঢাকা শিশু হসপিটাল / মিটফোর্ড / এরকম করে / করে লিখে দিই। দয়া করে এই প্র্যাকটিসটা একটু বন্ধ করা আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা একটা জায়গায় পাঠিয়ে দিলাম, মাটা কিন্তু দৌড়াচ্ছে, জিনিসটা সিনারিও চিন্তা করেন। আমি লিখে পাঠিয়ে দিলাম ঢাকা মেডিকেল অথবা বিএমইউ অথবা আমি মিটফোর্ড অথবা পলিফ্যামিলি লিখে দিলাম, তা আমি হোয়াই নট আমি যদি কমিউনিকেট করে নিই যে অমুক জায়গায় আপনি যাবেন, আপনাকে অমুক জায়গায় ডাক্তার সাহেব দেখবে, যে যে সাপোর্ট দরকার আপনার সেই সাপোর্টটার প্রয়োজন আছে, বা অ্যারেঞ্জ করলাম আমি, অ্যারেঞ্জ করা বাদে এরকম যদি হ্যাপাজার্ট মুভ করতে থাকে সেক্ষেত্রে মায়েরও প্রসূতিরও ক্ষতি হয়, নবজাতকেরও ক্ষতি হয়। স্যার একটু যদি পর্যায়ে জেনে নিই যে অনেক নবজাতক শিশু হওয়ার পরে আমাদের মানে একটা এখনও মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু আমরা এখন প্রপারলি জানি না যে আমাদের গভর্নমেন্ট থেকে যে ইপিআই যে শিডিউলটা রয়েছে বা টিকাদান কর্মসূচিটা এটা অ্যাভেলেবল আছে, ফ্রিতে দেওয়া হয়। তো এই বিষয়টি নিয়ে যদি একটু আমাদের চ্যানেলের থ্রুতে দর্শকদের বলে দিতেন এই ফ্যাসিলিটিসটার বিষয়ে। ধন্যবাদ। তো ইপিআই কর্মসূচি হচ্ছে বাংলাদেশের কয়েকটা সাকসেস আছে, অনেকগুলা
খারাপ খবরের মধ্যে ভালো খবর হচ্ছে বাংলাদেশে ইপিআই সাকসেস অনেক অনেক ভালো অন্য দেশের তুলনায়। আমাদের একটা গরিব কান্ট্রি হিসাবে ইপিআই বা ওআরএস এগুলো সাকসেস অনেক ভালো। তো ইপি হচ্ছে এক্সপান্ডেড প্রোগ্রাম ইউনিভার্সিটি, সেটা জনগণও এই বিষয়ের সাথে সম্পৃক্ত, জনগণ তো টিকা দিতে চায়, কিছু কিছু ক্ষেত্রে একটু হেজিটেশন কাজ করে। আমরা জন্মের পরপর আসলে আমরা বিসিজি টিকাটা দিতে বলি, ওপিভি 1টা দিতে বলি, এবং বিসিজি টিকাটা যেটা টিবির টিকা যেটা আমরা বলি বাম হাতে যেটা দেয় সেটা জন্মের 14 দিনের মধ্যে আমরা দিতে বলি। তো সেক্ষেত্রে যখন কোনো পেশেন্ট হসপিটালে ভর্তি থাকে, যেটা বেবি ডেলিভারি হয়, তো সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যে আপনার ডিসচার্জের সময় ওই হসপিটালে যে ইপিআই সেন্টার যেখানে থাকে ওখানে আপনি গেলে পরে টিকাটা দিয়ে দেবে। এক্ষেত্রে একটা লোকজনটা হেজিটেশন থাকে যে কোথায় যাব, কাকে বলবো, কী শিডিউলটা থাকে। খুবই সিম্পল জিনিসটা, গভর্নমেন্টের সিস্টেমটা এত স্ট্রং, এত সুন্দর। নবজাতক নিয়ে যাবে ইপিআই সেন্টারে, ওরাই তখন ভ্যাকসিনটা দিয়ে তখন তারা পরবর্তী শিডিউলগুলো বলে দেবে যে আপনি অমুক একটা কার্ডের মধ্যে দিয়ে থাকে। তো আবারও বলবো আমি যে গভর্নমেন্ট চেনে এখনো যে কোনো ভ্যাকসিনের জন্য কোল্ড চেইন একটা কথা বলি আমরা, যে কোয়ালিটি, ভ্যাকসিনের কোয়ালিটি মেনটেন করার যে বিষয়ের প্রক্রিয়াটা, সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্টের ইপিআই যে সিস্টেমটা আছে এটা অনেক জায়গার তুলনায় অনেক অনেক ভালো। ভ্যাকসিনের কোয়ালিটি মেনটেন করতে পারে এবং ভ্যাকসিনের যে আপনার সার্ভিস যেটা, সার্ভিসটা অনেক ভালো। যে কোনো হেলথ সেন্টারে গভর্নমেন্ট হেলথ সেন্টারে লোকজন চলে যাবে, তারা ভ্যাকসিন দিতে পারবে। গভর্নমেন্ট ছাড়া কিছু প্রাইভেট জায়গাতে ভ্যাকসিন এখনো দিচ্ছে, সেটা গভর্নমেন্ট শিডিউলের বাইরেও কিছু কিছু ভ্যাকসিন, কারণ গভর্নমেন্ট চাইলে পরে সব ভ্যাকসিন আসলে ওনারা অ্যাভেলেবল করতে পারে না, ফিনান্সিয়াল কিছু ইস্যু আছে। কিন্তু ইপিআই শিডিউলের বেসিক ভ্যাকসিনগুলো, ইপিআই শিডিউলের বেসিক ভ্যাকসিনগুলো প্রত্যেকটা হেলথ সেন্টারে তারা দিচ্ছে, গভর্নমেন্ট দিচ্ছে। স্যার, এই পর্যায়ে যদি আপনার কাছে একটু জানতে চাই যে নবজাতকের ক্ষেত্রে যেটা নিউলি প্যারেন্ট যারা থাকেন তারা এটা ফেস করে যে ব্রেস্ট ফিডিং এর ব্যাপারটা, তো শহুরে কালচারের মধ্যে তারপরও ধরেন একটু এডুকেট হওয়ার জন্য নিজেরা অনেক সময় গুগল দেখে বা আপনাদের কাছে জিজ্ঞেস করে নেয়, বাট একদম গ্রামে যেটা অনেক সময় দেখা যায় যে এই 6 মাস যে আমাদের বাচ্চাদেরকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো লাগবে এটাই জানে না, তো সেখানে প্রসেসগুলো সম্পর্কে যদি একটু বলতেন। প্রথম কথা হচ্ছে, ধন্যবাদ, একটা ভালো প্রশ্ন করেছেন এজন্য, কারণ ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট মিল্ককে বলা হয় ডিভাইন নেকটার বলা হয়, ডিভাইন নেকটার। এটা খুবই মূল্যবান, আমরা খুব ফরচুনেট যে শুধু ব্রেস্ট মিল্ক যদি আমরা এনশিওর করতে পারি, শুধু ব্রেস্ট মিল্ক যদি খাওয়ানো যায়, বাচ্চার গ্রোথ বলেন, আমরা বিকাশ বলি, ডেভেলপমেন্ট যেটা আমরা বাংলা ভাষায় বলি বিকাশ, এবং গ্রোথ বাংলা ভাষায় বলি আমরা বৃদ্ধি। তো মায়েদের বা বাবাদের একটা চাহিদা থাকে, আমার যে বাচ্চাটা জন্ম হলো তার বৃদ্ধি এবং বিকাশ যাতে ভালো হয়। তো বৃদ্ধি যখন বিকাশ ভালো হতে যায়, সেক্ষেত্রে তার একটু পুষ্টির প্রয়োজন হয়, পুষ্টির সাথে আবার প্রয়োজন হয় তার কিন্তু প্রোটেকশান, ইনফেকশন থেকে তার প্রোটেকশনের বিষয়, এগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের এক্সপেন্সের বিষয়, একটা বাচ্চাকে আমি যে বড় করব সেক্ষেত্রে আমার খরচটা কেমন হচ্ছে। তো ফরচুনেটলি এই ন্যাচারাল যে একটা প্রোডাক্ট মায়ের কাছ থেকে যেটা আসতেছে, সেটা মানুষের ব্রেস্ট মিল্ক, ওটা হচ্ছে সেফ, ওটা হচ্ছে আপনার ইমিউনো প্রোটেক্টিভ, যেটা হচ্ছে অনেক ইনফেকশন থেকে প্রিভেনশন করতেছে, ওটা জন্ডিসটা কমাতে হেল্প করে, এটাতে খরচ অনেক বাঁচাতে পারে। এই বাচ্চার যে বাচ্চাগুলো বুকের দুধ খাচ্ছে ভার্সেস যে বাচ্চাগুলো কোটার দুধ খাচ্ছে, কোটার দুধ কিন্তু গরুর দুধ থেকে বানানো। তো সেক্ষেত্রে একটা হিউম্যান মিল্ক, মানুষের বুকের দুধ ভার্সেস একটা অ্যানিমেলের দুধ, ডেফিনেটলি দুটো ডিফারেন্ট হবে। এই বেবিগুলা তাদের ডেভেলপমেন্ট যেটা আমরা বলি বিকাশ যেটা বলি, ভার্সেস যেটা গরুর দুধ খায় তাদের বিকাশ একটু পারফেক্ট ডিফারেন্ট থাকে। এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজগুলো আমরা বলবো। সমস্যা যেটা হয় আমাদের দেশে এখনও সিজারিয়ান সেকশন কিন্তু অন্যান্য দেশের তুলনায় অনেক অনেক বেশি, যেটা ডাব্লিউএসও যে রিকমেন্ডেড অথবা ওনাদের সাজেশন যেটা যে সিজারিয়ান সেকশন কত % হবে, এর তুলনায় বাংলাদেশে বেশি আছে, এখনও বেশি হচ্ছে। তো বেশি হওয়ার জন্য যেটা হয়, জিনিসটা জাস্ট একটু প্র্যাকটিক্যালি বিবেচনা করুন। একটা মায়ের অপারেশন হলো, অপারেশন হওয়ার পরে ওই পার্টিকুলারলি আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা দেখে আমরা বুঝলাম নর্মাল ডেলিভারি মায়েদের যেরকম বুকের দুধটা তাড়াতাড়ি ন্যাচারালি নামে, সিজারিয়ান সেকশন যাদের হয় মায়েদের একটু পেন থাকে, মাকে খাওয়ারটা আসলে ওই সিজারের পরপর দিতে পারে না, মা একটু ডিসকমফোর্ট ফিল করে, বেবিটাকে ধরাটা একটু কষ্ট হয়। তো সেক্ষেত্রে ওই পার্টিকুলার মায়েদের একটু দেরি হয়। তো আমরা একটু তাদের এশিওর করি এটাতে হতাশ হওয়ার কিছু নাই, যখন মায়ের ব্যথাটা কমে যাবে, মা যখন খাওয়া শুরু করবেন, সেক্ষেত্রে বুকের দুধটা আস্তে আস্তে নামতে থাকে। কিছু কিছু এক্সেপশন আছে, কিছু বাচ্চা আছে যারা একটু গ্লুকোজ কমার রিস্কে থাকে, ওই বেবিগুলোকে আমরা একটু ক্যাটাগরাইজ করে ফেলি। ওরা যদি বুকের দুধ, মা যদি বলে বুকের দুধ পাচ্ছে না, অথবা এই বেবিগুলার একটু সুগার কমার রিস্ক আছে, আমরা তখন তো এখন বাংলাদেশে গ্লুকোজ চেক করার মেশিন অ্যাভেলেবল, আমরা চেক করে দেখে নিই। যদি সুগারটা ভালো থাকে অ্যাগেইন মায়েদের এশিওর করি,
তো অ্যাসুরেন্সটা খুব বেশি দরকার। এক্ষেত্রে আমরা যেটা আপনি হলিস্টিক অ্যাপ্রোচ যেটা বললেন, এটা টিম ওয়ার্ক। একটা নবজাতকের চিকিৎসা ব্যবস্থাপনা পুরোপুরি টিম ওয়ার্ক আমি বলবো। টিম ওয়ার্ক বলতে এই ব্যবস্থাপনার ক্ষেত্রে যেমন অবস্টেট্রিশিয়ানের ভূমিকা আছে, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে নবজাতকের ভূমিকা আছে, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে নার্স বলি, আমি মিডওয়াইফ বলি, আমাদের সাপোর্ট স্টাফ বলি, আমরা সমাজ বলি, সবার কিন্তু ভূমিকা আছে, রাষ্ট্রের ভূমিকা আছে, তো সেক্ষেত্রে যেটা অবস্টেট্রিশিয়ানের কথা যেটা বললাম, মা যখন প্রেগনেন্ট থাকবে, যখন রেগুলার ফলো আপে আসবেন, আমি রেগুলার কথাটা এর আগেও বলেছি, অ্যান্টিনেটাল চেক আপ যেটা গর্ভকালীন যত্নের মধ্যে অবস্টেট্রিশিয়ান কিন্তু আমাদের নিয়ম আছে যে অবস্টেট্রিশিয়ান মাকে ব্রেস্ট ফিডিংয়ের ব্যাপারে মাকে একটু এনকারেজ করবেন, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে ব্রেস্ট ফিডিং রিলেটেড যদি কোনো সমস্যা থাকে, মায়েদের একটু অনেক সময় ব্রেস্টের কিছু অ্যানাটমিক্যাল সমস্যা থাকে, সেই সমস্যাগুলো অবস্টেট্রিশিয়ান কথা বলে ওই সময় মধ্যে সলভ করার চেষ্টা করবেন। এবং ওই সময় থেকে এটা হচ্ছে জিনিসটা জাস্ট কাউন্সেলিং করা, মাকে একটু অ্যাকাস্টম করা যে হ্যাঁ, জন্মের পর থেকে আপনার ব্রেস্ট মিল্কটা নামবে, আপনি জন্মের পরপর ব্রেস্ট মিল্কটা খাওয়াতে পারবেন। ফর্চুনেটলি খুব মজার বিষয়টা দেখেন, আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বলি জন্মের পরপর, এবং ওই সময় যে বাচ্চা যদি আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্টটা দেওয়া যায়, ত্বকে ত্বক যত্ন দেওয়া যায়, এবং ওই সময় যদি ব্রেস্ট ফিডটা ইনিশিয়েট করা যায়, দেখা যায় ওই পার্টিকুলার মাদারদের আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং রেট অনেক অনেক ভালো, 6 মাস পর্যন্ত মা ব্রেস্ট মিল্ক প্রোডিউস করে। তাহলে ওই যে একটা মোমেন্ট, একটা পার্টিকুলার মোমেন্ট, একটা খুব ভ্যালুয়েবল মোমেন্ট, ওই মোমেন্টের গুরুত্বটা আমাদের দেওয়া দরকার। কারণ বলছি কারণ এটা দেখা গেছে গবেষণায় যে জন্মের পরপর একটা বাচ্চাকে যখন মায়ের বুকে দুধ খেতে দেওয়া হয়, সে কিন্তু ক্রল করে কিন্তু যায়, একদম হামাগুড়ি দিয়ে মায়ের ব্রেস্টে যায়। এবং ওই সময় যদি আমরা যতটা নিতে পারি, ব্রেস্ট ফিডটা শুরু করতে, সে কোলেস্ট্রমটা পাইলো, বাচ্চার পেটটাও ভরলো, সে নিউট্রিশনটা পাইলো। তো ওই মোমেন্টটা যদি আমরা মিস করি না, এই পথে বাচ্চাটা ঘুমে চলে যায়। তো সেক্ষেত্রে আমি একটু পিছিয়ে গেলাম। তো আমাদের সাজেশন যেটা হলো যে ব্রেস্ট মিল্কটা নামার জন্য প্রিরিকুইজিট হচ্ছে প্রথম মা একটু খাবেন, মার পুষ্টিটা খুবই জরুরি। মা আগে যে খাওয়ার দাওয়ার খেতেন ওটা 1.5 গুণ খাওয়ার আমরা বেশি খেতে বলি। অ্যাড অন যেটা স্বাভাবিক কোনো খাওয়ারে আমরা বাস পিস দিই না, বা কোনো খাওয়ারে বাদ দেওয়া হয় না, সব খাওয়ারে মা খেতে পারেন। অনেক মাদের একটু কনসার্ন থাকে শুটকি খাওয়া যাবে কিনা, ঝাল খাওয়া যাবে কিনা, মিষ্টি খাওয়া যাবে কিনা, এই মিডিয়াতে বলছি সব কিছু খাওয়া যাবে। সাথে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য মিল্ক প্রোডাকশন হবে, একটু বেশি বেশি লিকুইড খাবে। কি খাবে আমরা বলি আপনি মিল্ক বেশি করে খান, বোঝানোর জন্য। আমাদের দেশে প্রচলিত আছে যে মিল্ক প্রোডাকশনের জন্য যে কিছু ফুড আইটেম আছে, অনেকে বলে যে কালিজিরা বা লাউ এগুলো খেলে ব্রেস্ট মিল্ক প্রোডাকশন হবে, এই বিষয়ে কতটুকু সত্যতা রয়েছে? কালিজিরা লাউ ব্রেস্ট মিল্ক প্রোডাকশন ডেফিনেটলি বাড়ায়। এর সাথে প্রথম যে জিনিসটা আমরা একটু বলি, এটা হচ্ছে মোটিভেশন। আচ্ছা, মা যদি মনে করে আমি আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবো, এটার কারণ বুকের দুধ খাওয়ানোর পিছনে কয়েকটা বিষয় আছে। এটা প্রোডাকশনের জন্য, এটা হরমোনাল একটা বিষয়, সাইকোলজির একটা বিষয়, নিউরোনাল একটা বিষয়, ব্রেনের বিষয়, তো 3টে বিষয় জড়িত। তো সেক্ষেত্রে মা কিন্তু মোটিভেটেড হওয়া লাগবে যে আমার বাচ্চাকে আমি বড় করব, আমার ব্রেস্ট মিল্ক খাওয়াই। এটা প্রথম মোটিভেশনটা খুব জরুরি। নেক্সট হচ্ছে ব্রেস্ট মিল্ক প্রোডাকশনের জন্য যে কথাগুলো বললেন, মায়ের খাওয়া দাওয়ার বিষয় আছে। স্পেশাল কিছু ন্যাচারাল ফুড আমরা বলি, যেটা আপনি বললেন লাউ তরকারি বা জিরা বা শাকসবজি একটু বেশি করে খাওয়া, ফ্রুট জুস বেশি করে খাওয়া, এগুলো বুকের দুধটা নামায়। থার্ড যে বিষয়টা আমরা বলি যে একটু ত্বকে ত্বক নেই, যত বেশি মা বাচ্চাকে মায়ের ব্রেস্টে যত বেশি নেবে, যত বেশি বেবি টাচে আসবে মায়ের বুকে, তত তারে মায়ের বুকের দুধটা নামবে। ফোর্থ যে জিনিসটা বলবো, আমাদের মায়েদের বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমাদের ন্যাচারালি আমাদের যেটা সোশ্যাল যে কালচার, যেটা আমরা মায়েদের রেস্ট কিন্তু খুব একটা পাই না। মা ডিসচার্জ হওয়ার পর যখন বাসায় যায়, মা দেখা তখন বাসার কাজে ইনভলভ হয়ে যায়। তো সেক্ষেত্রে সোসাইটির যে কথাটা বললাম, কমিউনিটির যে কথা বললাম, কমিউনিটি একটু সামনে আগে আসা দরকার। কারণ এই মার আমরা কিন্তু একটা ভালো ফিউচার চাই যে বেবিটা জন্ম হলো। তো সেক্ষেত্রে মাকে প্রপার ফুড, সাথে একটা জিনিস খুবই জরুরি, মায়ের প্রপার রেস্ট। মা যদি রেস্ট নিতে না পারেন, মা যদি মেন্টালি ফ্রি না থাকেন, মা যদি স্ট্রেস ফ্রি না থাকেন, তখন তো বুকের দুধটা নামবে না। তো এই বিষয়গুলোতে হাজব্যান্ডেরও ভূমিকা থাকে, স্পেশালি যেসব বাসায় শ্বশুর শাশুড়ি থাকে ওনাদেরও ভূমিকা থাকে। না, উনি প্রসূতি, ওনাকে পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত রেস্ট দেওয়া লাগবে। কারণ আমার যে নাতিটা হচ্ছে সে যাতে ভালোভাবে সে বেড়ে উঠে, সে যে সমাজে কন্ট্রিবিউট করে। জি স্যার, চমৎকারভাবে অনেক ডিটেলসে আলোচনা করলেন। এই পর্যায়ে একটু যদি জানি আপনার কাছে, যে আমাদের দেশে খুবই কমন যে নিউনেটাল জন্ডিস বা নবজাতক শিশুদের জন্ডিস হয়ে থাকে, তো এইটার বিষয়ে খুব সংক্ষেপে আপনার কাছে একটু জেনে নিতে চাইবো। নবজাতক জন্ডিস আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার, আমি খুব ক্লাস নেওয়াটা খুব পছন্দ করি। তো জন্ডিসটা হচ্ছে এটা কমন একটা বিষয়, খুবই কমন, কিন্তু খুব বেশি কমন হওয়ার সাথে যে সমস্যা যেটা হয়, আমরা কিন্তু কিছু জায়গায় একটু ভুল করে ফেলা একটু রিস্ক থাকে। এটা বিনাইন কন্ডিশন বলি আমরা, ভালো হয়ে যাওয়ার মেজরিটি কেজে 60 to 80% বেবিগুলো ভালো হয়ে যায়।
কিছু কিছু বেবি খারাপ হয়ে যাওয়ার রিস্ক থাকে, আমি এই জায়গাটাও গুরুত্বটা দেবো, কিছু কিছু বেবি খারাপ হয়ে যাওয়ার রিস্ক থাকে। তো সেক্ষেত্রে যখন মেজরিটি বেবিগুলো ভালো যাচ্ছে, আমরা যাতে বিষয়টাকে জেনারেলাইজ না করি। জেনারেলাইজ বলতে শব্দটা এই কারণে বললাম যে কমনলি আমি সম্মান রেখে বলছি যে বয়স্ক যারা ফ্যামিলির, তারা কমনলি একটা কমন কথা বলে যে জন্ডিস তো এমনি হয় সব বাচ্চাদের, ভালো হয়ে যায়, এটা নিয়ে টেনশন করার কিছু নয়, রোদে দাও, 4টা কথা বলে না। এই জায়গায় আমাদের সাজেশন থাকবে, হ্যাঁ জন্ডিস কমনলি হয়, জন্ডিস কোনো চিকিৎসাবাদে ভালো হয়, সাথে আমরা অ্যাড করবো একটা কথা যে কিছু কিছু বেবির ক্ষেত্রে আমরা সতর্ক থাকা লাগবে। কোন বেবিগুলা খারাপ হয়ে যাওয়ার রিস্ক থাকে, কোন বেবিগুলা হাসপাতালে ভর্তি হওয়া দরকার, কোন বেবিগুলা যদি ভর্তি না করি, আমরা চিকিৎসা না দিই, সেক্ষেত্রে বেবিগুলোর ক্ষতি হতে পারে। এখন ক্ষতির বিষয়টা কি? ক্ষতি হচ্ছে কিছু জন্ডিস আছে, আমরা বিলিরুবিন এনকেফালোপ্যাথি বলে একটা শব্দ বলি, যদি অনেক বিলিরুবিন হয়ে যায়, যদি প্রপার চিকিৎসা না দেওয়া হয়, সেই বেবিগুলার সেই বিলিরুবিন ব্রেনের একটা জায়গায় জমা হয় এবং ফিউচারে বেবিগুলা তাদের খিঁচুনি হতে পারে। এই বেবিগুলার নিউরো ডেভেলপমেন্টাল আউটকাম বলি, তার একটু ভবিষ্যতে তাদের যে বিকাশটা বাধাগ্রস্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ক্যাটাগরাইজ করব, আমরা যারা ক্লিনিশিয়ান যারা আমরা ক্যাটাগরাইজ করি, তাহলে এই বেবিটা জন্ডিসের রিস্কে আছে কি, কিছু বিষয় আমরা দেখে নিই। রিস্কে থাকলে পরে তার বিলিরুবিন লেভেলটা কত আছে, তো বিলিরুবিন লেভেলটা কত আছে, চিকিৎসার বিভিন্ন চিকিৎসা আছে। কিছু কিছু বেবির ক্ষেত্রে রক্ত পরিবর্তন করার আগে আমরা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বলি, কিছু কিছু বেবির ক্ষেত্রে ফটোথেরাপি বলা হয়, লাইট দেওয়া, কিছু কিছু বেবির ক্ষেত্রে শুধু আমরা বলি যে না কিচ্ছু দরকার নেই, আপনি শুধু বুকু দুধ খাওয়ালে চলবে। এখন এখানে আমি বলতে চাই, আগে থেকে কালচারে আমরা একটা জিনিসে কিন্তু অভ্যস্ত যে রোদে রাখলে পরে জন্ডিসটা বোধহয় কমে যায়, এবং কমনলি আমাদের ডাক্তারদের মধ্যে, নার্সদের মধ্যে এখনও সেই বিলিফটা আছে। তো আমি একটু জাস্ট এখানে একটু বলতে চাই, দয়া করে সেই প্র্যাকটিসটা করবেন না। জন্ডিস যখন আমার কাছে মনে হবে, একজন চিকিৎসক দেখবেন, চিকিৎসক দেখে মনে করে উনি চেক করবেন। বিলিরুবিনটা চেক করার প্রয়োজন এই কারণে, কারণ আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা কিন্তু স্কিনটা আমরা ডার্ক স্কিন বলি। স্কিন যখন ডার্ক থাকে, সেক্ষেত্রে বিলিরুবিনটা কোন পর্যায়ে আছে এটা শারীরিক পরীক্ষা করে কিন্তু এটা আমরা ভুল অ্যাসেসমেন্ট করে ফেলি। সেই কারণে জন্ডিস যখন মনে হবে, আমি স্ট্রেট হয়ে তার বিলিরুবিনটা করায় ফেলবো। বিলিরুবিন করে ডাক্তার আমরা একটা চার্ট ফলো করি, ওই চার্টের মধ্যে লেখা আছে কোন বাচ্চাটার লাইট দিয়ে চিকিৎসা করা লাগবে, কোন বাচ্চাটার এক্সচেঞ্জ লাগতে পারে, কোন বাচ্চাটার কিছু লাগবে না, সেটা ক্যাটাগরাইজ করতে আমার সুবিধা হবে। আর আমরা রোদে দেওয়ার বিষয় যেটা বলি, রোদে আমরা জন্ডিস চিকিৎসা দেবো না, প্রশ্নটা আসতেছে তো রোদে কি একদম দেবো না? হ্যাঁ, রোদে আমরা দেবো, ওটা ভিটামিন ডি পাওয়ার জন্য। তো রোদটা আমরা দিচ্ছি ভিটামিন ডি পাওয়ার জন্য, রোদ আমরা জন্ডিস কমানোর জন্য দিচ্ছি না। তো ভিটামিন ডি পাওয়ার জন্য রোদে আমরা দেবো, 10টা থেকে আমরা 3টার মধ্যে দিতে বলি, 15 থেকে 20 মিনিট রোদে দিলে একটু চলবে। সেখানে কি আপনার চোখ বা প্রাইভেট পার্ট ঢেকে দেওয়ার নট নেসেসারি। ওকে স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাইবো যে নবজাতকদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিউমোনিয়া হয়ে থাকে, এবং আমাদের দেশে প্রচুর বাচ্চা নবজাতক শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে আপনার নানান রকমের বিষয় হতে পারে, তো এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশে যেটা আমি একটু গুরুত্ব দিলাম, রেফারেল সিস্টেমের উপর গুরুত্ব দিলাম, আর একটা বিষয় আমি গুরুত্ব দেবো, এটা হচ্ছে কমিউনিকেশন, যোগাযোগ, মানে পেশেন্টের সাথে রোগীর যোগাযোগ, রোগী মা ডিসচার্জের সময় মায়ের সাথে একটু যোগাযোগ করা, ডাক্তারদের ওনার কনসার্ন যে কোনো প্রশ্ন আছে সেই জিনিসগুলো একটু জেনে নেওয়া। এবং আপনি দেখবেন বাংলাদেশে যতগুলা ডাক্তারদের সাথে রোগীদের যে সম্পর্কের যে বিষয়টা, এটা আমি স্বীকার করব, আমি একটা ওপেন ফোরামে বলছি, আমাদের সাথে ডাক্তারদের সাথে রোগীর সম্পর্কটা কিন্তু আমরা এখন উন্নতি ঘটাতে পারি নাই। আমরা ভালো চিকিৎসক অনেকে আছে, চিকিৎসাও দিচ্ছি, আমাদের মেধা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু ট্রাস্টের যে বিষয়টা সেই জায়গাটাতে আমরা কেন জানি দিন দিন একটু পিছিয়ে যাচ্ছি। তো আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে অ্যাবসোলিউটলি যে কারণটা হচ্ছে আমাদের কমিউনিকেশন, আমাদের যোগাযোগটা আমরা কেন জানি একটু পিছিয়ে থাকি। তো সেই প্রসঙ্গে একটু বলতে যাচ্ছি, আমরা যখন একটা বেবিকে ডিসচার্জ যখন করব, একটা নবজাতক যখন হবে, সেক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয়, আমি কিছু গর্ভকালীন বিবেচনের কথা বলছি যেটা প্রসূতি বিশেষজ্ঞরা বলেন। আমরা নবজাতক বিশেষজ্ঞ বা নবজাতক নার্স যারা আছেন, যারা বেবিটাকে হ্যান্ডেল করেন, তারা দয়া করে বিপদচিহ্নের কথাগুলো যদি একটু বলে রাখি থ্রু কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে, যে 7টা বিপদচিহ্ন আছে, আমি কমনলি যেটা বলি 7টা বিপদচিহ্নের কথা আপনাকে বললাম, আমি লিখেও দিলাম, আপনার বোঝার যদি সমস্যা থাকে আপনি এটা আমার কাছে ক্লিয়ার করে নেবেন। এই 7টা বিপদচিহ্নের যে কোনো একটা বিপদচিহ্ন যদি দেখা দেয়, দয়া করে আপনি বাসায় বাচ্চাকে নিয়ে বসে থাকবেন না। এটা বিপদচিহ্ন, এটা জরুরি অবস্থা, আপনি অবশ্যই জরুরিভাবে শরণাপন্ন হবেন। এখন তাহলে বিপদচিহ্নগুলো কি? কমনলি যেটা বলে, যদি নবজাতকের জ্বর আসে, জ্বর বলতে আমরা বুঝি 98.4 এর বেশি টেম্পারেচার, যদি বাচ্চা ঠান্ডা হয়ে যায়, যদি দেখি যে বাচ্চাটার শ্বাসকষ্ট হচ্ছে, তো শ্বাসকষ্ট আমরা সংজ্ঞায়িত করি
যে শান্ত অবস্থায় একজন নবজাতক তার যে রেসপিরেটরি রেট, ব্রেদিং রেট, শ্বাস মিনিটে যদি 60 বা ততোধিক শ্বাস নেয়। আরেকটা বিষয় বলে আমরা চেস্ট ইনড্রিং, বুকের খাঁচা যদি বেশি দেবে যায়, এটা শ্বাস সমস্যা। তাহলে আমরা বললাম টেম্পারেচার যদি বেশি যাওয়া বা কমে যাওয়া, শ্বাস যদি বেড়ে যায়, যেটা 60-এর বেশি যদি হয়, অথবা বুকের খাঁচা যদি দেবে যায়, যদি এমন হয় যে বাচ্চার খিঁচুনি হচ্ছে, বাচ্চাটা নেতিয়ে পড়ছে, বাচ্চা একদম খেতে পারছে না, এরকম 7টা বিপদচিহ্ন যে কোনোটা বিপদচিহ্ন দেখা যায়, অবশ্যই যাতে আমি জরুরি বিভাগে যাই। হ্যাবিচুয়ালি আমাদের জাতীয় সমস্যা যেটা হচ্ছে, আমরা যখনই কোনো, এটা আমাদের আরেকটা জাতীয় সমস্যা, আমরা যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা যদি ওভারফোন চিকিৎসা নেওয়ার চেষ্টা করি। যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা করি কি একটা নার্সের হেল্প নিলাম, যে কোনো সমস্যার ক্ষেত্রে আমরা তো পাশের দোকানদার ওদের হেল্প নিলাম। দয়া করে এই 7টা বিপদচিহ্ন যখন দেখা দেবে, কোথাও হেল্প না নিয়ে আপনি স্ট্রেট চলে আসেন, ডাক্তার কাছে যিনি সাবজেক্টে যিনি এক্সপার্ট আছেন ওনার কাছে চলে আসেন, বা জরুরি বিভাগে চলে আসেন। লেট ডক্টর ডিসাইড যে আমার কাছে মনে হচ্ছে এরকম জ্বরটা মনে হচ্ছে আমার বাচ্চার, একটু কষ্ট করে দেখে দেন। মেজরিটি কেজের সমস্যা যেটা হয়, শ্বাসকষ্ট নিয়ে মায়ের একটু ভয়ের মধ্যে থাকেন, যে শব্দ হচ্ছে আমার বাচ্চার শ্বাস নেওয়ার শব্দ হচ্ছে, যে শব্দ হওয়া, সব শব্দ হওয়া কিন্তু বিপদচিহ্ন না, কিছু কিছু শব্দ হয় বিপদচিহ্ন। তো সেক্ষেত্রে আমরা বলি তাহলে আপনি জরুরি বিভাগে আসেন, আপনি শ্বাসটা একটু দেখেন, চিকিৎসা সরাবেন, উনি আসলে ডিসিশনটা নেবেন। আর মা যেটা করবেন, মা কিন্তু প্যানিক না হয়ে শান্ত অবস্থায় একটু পুরো 1 মিনিট আমরা গুনতে পারি, এমন না 10 সেকেন্ড গুনে, এটা পুরোটা 1 মিনিট গুনে দেখবে 60-এর বেশি। স্যার অনেক ধন্যবাদ স্যার, আমাদের আয়োজনে শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের আয়োজনে আসার জন্য ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেল আইকো ধন্যবাদ, বিআরবি হসপিটালকে ধন্যবাদ। জি, বিআরবি হাসপাতাল লিমিটেড নিবেদিত টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজন। আজকে কথা বলছিলাম নবজাতকদের নানাবিধ স্বাস্থ্যজনিত সমস্যা এবং নবজাতক সেবা এই বিষয়ে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আপনারা ভালো থাকুন। আর আমাদের আয়োজনটি আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম চ্যানেল আইতে রয়েছে, যারা মিস করে গেছেন তারা আবার দেখে নেবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে কথা বলেছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।